ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে, এই ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি কিংবা জামায়াত তাদের জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী মোকাবেলা করতে পারবে না। আমরা মনে করছি আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। কারণ আপনারা এতদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখেছেন যে বিএনপি তাদের জায়গা থেকে কখনো এককভাবে সরকার গঠন করতে পারে নাই। আবার যদি দেখেন জামাত কখনো ওই বৃহৎ পরিসরে জনমানুষের রাজনীতি করে তাদের প্রতিনিধিত্বও করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামীতে বিচার ও সংস্কারের যে প্রক্রিয়াগুলো, যেগুলোর একটি কন্টিনিউয়েশন লাগবে, ধারাবাহিকতা লাগবে, সেই ক্ষেত্রে আমরা মনে করি অন্য যে কোনো দলের চেয়ে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, কারণ তারা অভ্যুত্থানের নেতৃত্বের ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে ছিল। পাশাপাশি আমরা এটাও মনে করি যে ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে, এই ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি কিংবা জামায়াত তাদের জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী মোকাবেলা করতে পারবে না। সেই ক্ষেত্রে এনসিপি এই জায়গায় এনসিপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন এবং এনসিপি এই জায়গায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূমিকাও পালন করতে পারবে। তো সেই লক্ষ্যে আগামীর আমরা যে একটি স্থিতিশীল এবং সুন্দর একটা স্টেবল সরকার চাই, সংসদ চাই, সেই জায়গায় আমরা মনে করি যে এনসিপির প্রতিনিধিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক যে কাঠামো এবং ভিত্তি সেটা শক্তিশালী করার জন্য আমাদের এই জেলার যে সফরগুলো, সমন্বয় সভাগুলো, সাংগঠনিক কার্যক্রম এটি শুরু করেছি। আমরা আশা করছি নভেম্বরের 30 তারিখের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে। এটি যদি থাকে তাহলে আগামীর সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে এনসিপি আমরা বিশ্বাস করি তাদের জায়গা থেকে অন্যতম নির্ণায়কের ভূমিকায় থাকবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেহেতু আমরা এখন পর্যন্ত বিভিন্ন এই বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছেন, বিশ্লেষক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। এবং আমরা এটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদের একটা বৈধ অধিকার শাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা অবশ্যই মনে করি যেহেতু আমরা আইনগতভাবে এখানে কোনো বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক এখানে যদি না পাওয়ার অপশন নাই, কারণ আমার তো কোনো বাধা নেই। সো আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিক ভাবে হোক অন্য যে কোনো ভাবে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আর একটু আগে ভাই যেটা বললেন, এনসিপি এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে তাদের জায়গা থেকে নিজেদের ভিতরে বিভিন্ন বিশ্লেষণ করছে। আপনি জেনে থাকবেন যে ইলেকশন রিলেটেড পুরো বাংলাদেশের 300 আসনে আমাদের প্রথমে আসন ভিত্তিক একটা অ্যানালাইসিস করতে হয়, এরপরে প্রার্থী ভিত্তিক একটা অ্যানালাইসিস করতে হয়। অধিকাংশ প্রার্থী হয়তো দলের ভিতর হতে পারে, আবার দলের বাইরে থেকেও স্থানীয়ভাবে যোগ্য অনেক মানুষজন আছে যারা আসতে পারে। সো সামগ্রিক বিষয়ে আমাদের ওই বিষয়গুলো নিয়ে কাজ চলছে, আমাদের একটি টিম রয়েছে। আমরা আশা করছি যে এনসিপি এই জায়গায় যদি এমন হয় যে এটা শুধুমাত্র বিএনপি বা জামায়াত বা এরকম ব্যাপারটা নয়, আমাদের সাথে তাদেরই ওই কমিটমেন্টটা হতে পারে যাদের আগামীর বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে যার কমিটমেন্ট থাকবে। একটা বড় দল হলেই যে আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যাবো, ব্যাপারটা এরকম নয়। যদি তারা ওই পরিবর্তনের কমিটমেন্টটা করে এবং সে অনুযায়ী কাজ করে, তাহলে এটা যে কারোর সাথে অ্যালায়েন্স হতে পারে। কিন্তু স্পেসিফিক এখনো কোনো নির্দিষ্ট দল নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করছি যে এই মাসের মধ্যে আমাদের এই যে আসন কেন্দ্রিক কাজ কিংবা আমাদের প্রার্থী কেন্দ্রিক যে কাজ, এই কাজগুলো শেষ হবে এবং আপনাদেরকে আমরা এই বিষয়ে এখানে আপা যে জিনিসটা বলেছেন, আমি তার কথার সাথে আংশিক একমত যে এত বড় একটা অভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট কাঠামো, এই কাঠামোর কয়েকজন ফ্যাসিস্টের পতন ঘটেছে বা পালিয়ে গিয়েছে বা দেশ ছাড়া হয়েছে।
কিন্তু পুরো কাঠামোটা বিলুপ্ত হয়নি। এখন আমাদের আসলে লড়াইটা ওই কাঠামোটার বিরুদ্ধে, এবং ওই কাঠামোর নিচের লেয়ারের অধিকাংশ মানুষ ওই জায়গা আছে। তারা প্রত্যেকটা সময়, আপনি যখন এটা পুনর্গঠন করতে চান, সংস্কার করতে চান, আপনি যখন লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে চান, তারা প্রত্যেক সময় এখানে বাধা হয়ে দাঁড়ায়, এবং এই বাধা দেওয়াটাকেই তারা তাদের সফলতা মনে করে। এবং তারা এই যে বাধা দিচ্ছে, এই রিপোর্টগুলো তারা তাদের ফ্যাসিস্টদের যে যারা ছিল জননী তাদের সিস্টেমে, তাদের কাছে পাঠায় এবং ক্রেডিট নেয়। সো আমাদের এখন লড়াইটা হচ্ছে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে, এবং সিস্টেমের নিচের লেয়ারে যারা আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে, তারা এই ফ্যাসিস্ট কাঠামোর সাথে সরাসরি সম্পৃক্ত যেই ব্যক্তিরা ছিল তাদেরকে উচ্ছেদ করতে পারেনি, বরং তারা এখন ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে। কিভাবে? আপনি যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, তিনি তো ওই পদে আছেন, তার মানে অলরেডি তিনি পুনর্বাসিত। সো আমাদের আসলে এই লড়াইটা দীর্ঘ, এবং এটা চালিয়ে যেতে হবে। এবং আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে, তারা যেন, ইভেন এটা এনসিপি এর মধ্যে অন্তর্ভুক্ত, আমরা যখন এটা বলি অনেকে শুধু বিএনপি মনে করে নেয়, অনেকে শুধু জামাত মনে করে নেয়। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব তাদের জায়গা থেকে, যে কোনো সিস্টেমে, কোনো কিছুর বিনিময়ে, যে কোনো কিছুর নেগোসিয়েশনে যেন কোনো ফ্যাসিস্ট কাঠামোর সাথে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশ্রয় না পেয়ে যায়। আমরা বিশ্বাস করি যদি এটা আমরা করতে পারি, তাহলে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা সম্ভব।